সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজ আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিন দিনের উল্লেখযোগ্য এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে, হয়তো দু একটি আলোচনা বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। রাজ্জাকি ভাই, আপনারও নিশ্চয়ই চোখে পড়েছে এই মুহূর্তে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক চলছে, দ্বিতীয় ধাপের বৈঠক, এবং সর্বশেষ আজকে আমরা যে খবরটি হাতে পেয়েছি সেটি হচ্ছে যে 587 প্রস্তাবের মধ্যে 436টিতেই বিএনপি একমত। দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং 70 অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং প্রধান বিচারপতি নিয়োগ, জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি সহ আসন সংখ্যার অনুপাতে সভাপতি পদ, রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত আর্টিকেল 49 পরিবর্তনে একমত হয়েছে এই দলটি। এবং এছাড়াও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, ন্যায়পাল আইন যুগোপযোগী করা, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাস সংস্কার আনার জন্য এবং সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন আইনের মাধ্যমে বিশেষায়িত কমিটি গঠন, উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণার বিধান পরিবর্তন ও সংশোধন, এই অনেকগুলো বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেছে। কিন্তু এখনও বেসিক জায়গায় যে কোন পদ্ধতিতে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আগে না পরে না একই সাথে, এইসব বেশ কিছু বিষয়ে এখনও পর্যন্ত আমরা ঐক্যমত দেখিনি। এছাড়া আরও একটি খবর রয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে যে বাংলাদেশি পণ্যের শুল্ক আরোপ, সেটি 35% শুল্ক আরোপ করা হয়েছে। এটি একটা ভালো খবর। হঠাৎ বাড়তি শুল্ক আরোপ করার চিন্তাভাবনা ছিল। এবং আরেকটি বিষয় যে তরুণরা, একটি সাম্প্রতিক সময় একটি জরিপ, সেই জরিপটি ভাষ্যে গত 2 দিন ধরে আলোচনায় আছে যে তরুণরা চান মব এবং স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত যে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তরুণদের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে। এবং গতকালকের একটি খবর ছিল যে তরুণরা সর্বোচ্চ বেশি সংখ্যক আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চায় এবং এর পরপরই জামায়াত ইসলামকেও দ্বিতীয় ধাপে 21% তরুণরা ভোট দিতে চায় এবং এনসিপিকেও ভোট দিতে চায়, তৃতীয় অবস্থানে রয়েছে। এবং এর মধ্যে 4% তরুণরা ভোট দিতে চান না, এটি একটি বিষয়। এবং আরও যে বিষয়টি সেটি হচ্ছে শেখ হাসিনা, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা, সেই শেখ হাসিনার যে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষের আইনজীবী বলেছেন জুলাই কোনো যুদ্ধ হয়নি, তাই এ আইনে বিচার হয় না। আমরা শুরু করতে চাই শেখ হাসিনার বিচার প্রসঙ্গটি দিয়ে। ধন্যবাদ আপনাকে এবং আপনার জি নিউজের দর্শক শ্রোতা। এই যে শেখ হাসিনার বিচার দিয়ে শুরু করতে চান, জুলাইতে যুদ্ধ হয় নাই, আমিও তো বলি যুদ্ধ হয় নাই। জুলাইতে হয়েছে ইনফ্যাক্ট আপনার কি এটাকে কি বলে, মানে তাকে সরানোর যে একটা প্রক্রিয়া, তাকে কেন সরাইতে চাইছে এটা আমরা সবাই জানি। জুলাইয়ের আন্দোলন বিভিন্ন ইস্যু দিয়ে শুরু, এক দফায় গড়াইছে যে আপনাকে চলে যেতে হবে। তো তখন আমি তাকে বোধহয় 3 তারিখে বলছিলাম, আমার যতটুকু মনে পড়ে 3-3 অগাস্ট একটা চ্যানেলে, যে আপনার যেতে হবে, কোনো অপশন নাই, আপনার যেতে হবে ম্যান্ডেটরি, কিন্তু 3টে অপশন আপনার জন্য আছে। একটা হলো হিটলারের মতো আত্মহত্যা করবেন, নয়তো বুক পেতে গুলি নিবেন, আর তৃতীয়টা হইল পালায়ে যাবেন। এটা আমি তৃতীয়টাই বেছে নিলেন। ইনশাল্লাহ তৃতীয়টা উনি বেছে নিচ্ছেন। আমি বলছি বলে হয়েছে তা না, অনেক সময় কাকতালীয় ভাবে মিশে যায় না, মিলে যায়। যে একজন বৃদ্ধ তাল গাছের নিচে বসে একটা পাকা তাল খাইতে ইচ্ছে করতেছে, তালটা এমন পাকছে যে এই এখনই পড়বে, তখন পাশ দিয়ে একটা পাখি উড়ে গেছে, তখন বৃদ্ধ নিচে বসে বলতেছে, হে আল্লাহ তুমি কি রহমত পাঠাইলা, যে পাখি উড়ে গেছে, পাখি লাগেও নাই, তাল এমনিই পড়ছে। তো ওই অর্থে আমি যে বললাম, জুলাইটা আপনি যদি নিয়মের প্রশ্নে আসেন তাহলে এটা মব। আমি আজকে আপনাকে বলতে চাই যে মব যে সবসময় অন্যায় তা কিন্তু না, মব কাঙ্ক্ষিতও হয়। মব কখনো কখনো ন্যায় বিচার করে। যেমন ধরেন আপনি 16 বছর যাবৎ যা করেছেন,
মানে বড় খাতে গেলাম না, আপনার ছোট খাতে আসেন। ধরেন আপনি একটা লোককে ধরলেন এবং আপনার মতের সাথে মেলে না, তাকে ক্রস ফায়ার দিলেন, রাষ্ট্র তো আপনাকে অ্যালাউ করে না। এটা কিন্তু মব, রাষ্ট্রীয় মব। আপনি কবরের মতো একটু জায়গায় একটা লোকের 7 বছর রেখে দিচ্ছেন, এটা রাষ্ট্রীয় মব। আয়নাঘর মব, বিনা বিচারে হত্যা মব। শাহবাগ চত্বরে আপনি চিৎকার করে বললেন যে ফাঁসি দিতে হবে সাইদকে, তখন আইন সংশোধন করলো, যে আইনে ফাঁসি দিল আইনে ফাঁসি নাই, সেই আইনটাকে সংশোধন করে যখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো, ওটা মবের ভিত্তিতে। তো এই যে মব, এই মব কিন্তু 24 একটা নির্বাচন কইরা আবার ক্ষমতায় বসলো এই মবের সরকার। সে যদি আজও পর্যন্ত থাকতো তাহলে 29 সাল পর্যন্ত কিন্তু আপনি এই মবের মধ্যে থাকতেন, রাষ্ট্রীয় মবের মধ্যে থাকতেন। সেটাকে আইন হাতে তুলে নিচ্ছে কারা? এই জুলাইতে যারা আন্দোলন করছে, XYZ, যে খুশি সে করুক, সাধারণ মানুষ। ওইগুলি যদি বলি আপনি করছেন না আমি করছেন, তাইলে আবার অনেকের গাত্রদাহ হয়। হ্যাঁ, কেউ কেউ বলে নেতৃত্ব হয় না, দলমত নির্বিশেষে নামছে, এটা তামাশা আর কি। নেতৃত্ব ছাড়া কেউ নামে, নেতৃত্ব ছাড়া কেউ কাউকে তো নেতৃত্ব দিতেই হয়। আপনি গড়েরা হয় সে এখন সুনাম নিতেছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে মবটা হইল, সেই মবটা হওয়ার পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে, আলহামদুলিল্লাহ। এই যে মব জনগণ রিসিভ করে, জনগণ একসেপ্ট করে, সেটাকে বলে মব জাস্টিস, মানে মবের মাধ্যমে ন্যায় বিচার। আজকে ওই মবটা না হলে কিন্তু ওটা চলমান থাকতো এখনো। সে কারণে এটাকে যুদ্ধ বলবেন কি? যুদ্ধ বললে তো আবার আরেক জিনিস। সুতরাং এই যে মবটা হইছে, এটা হইল মব জাস্টিস, এবং মবের মাধ্যমে একটা ন্যায় বিচার স্টাবলিশ করছে। তা না হলে কিন্তু আপনি এখনো সেই ওই আতঙ্কে থাকতেন, সেই আয়নাঘর, সেই বিনা বিচারে হত্যা। সুতরাং এই যে যেটা বলছেন শেখ হাসিনার বিচার, এটা বিচার কি? মব এবং ন্যায় বিচার। এই জন্য বলছি কখনো কখনো মবের মাধ্যমে ন্যায় বিচার হয়। কিন্তু এখন যে শেখ হাসিনার যে আপনার বক্তব্য অনুযায়ী যে রাষ্ট্রকে ব্যবহার করে তিনি যে মব চালিয়েছেন, সেটিকে, সেই মব থেকে রেহাই পাবার জন্য সাধারণ মানুষ, আমি ধরে নিলাম কোনো ব্যক্তিকে ক্রেডিট দিলাম না, কোনো গোষ্ঠীকে না, দেশের সাধারণ মানুষ একেবারেই তারা সিদ্ধান্ত নিয়ে নিল, তারাই বিচারের দায়ভার নিয়ে নিল, তারা তাকে টেনে হিস্ট্রে নামালো এখন। এবং তিনি ক্ষমতায় টিকে থাকবার জন্য আমাদের ছোট ছোট শিশুদের বুকে গুলি চালালো, তরুণদের বুকে গুলি চালালো, সাধারণ মানুষ, শ্রমিক, তাদের বুকে গুলি চালালো, ইনফ্যাক্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরেও গুলি চালালো। প্রায় 1-1.5 হাজারের মতো এখনো পর্যন্ত আমরা শনাক্ত করতে পেরেছি বা রাষ্ট্র স্বীকার করেছে, রাষ্ট্রের পক্ষ থেকে ডিক্লারেশন দেয়া হয়েছে। এই যে শহীদ হলো, এই যে খুনগুলো করলেন তিনি, শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, এটি তো খুন করলেন তিনি, এটি তো আর অটোমেটিক হয়ে যায়নি। তো এই খুনের দায়ভার কে নিবে? সেই জায়গায় যখন শেখ হাসিনার এই সব হত্যাকাণ্ড এবং 17 বছরের যখন আমলনামার বিচার চলছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, তখন তার পক্ষের আইনজীবী বলছেন যে শেখ হাসিনা কোনো হত্যার সাথে সরাসরি জড়িত না, তিনি কোনো হত্যার হুকুম দেননি, কোনো আলামত নেই। তাহলে কি খালি খালি মরে গেল? না না, এটা তো শোনেন, উনি কোনো হত্যা করেননি, এটা সত্য। উনি নিজে কোনো হত্যা করেননি, নিজে কোনো গুলি চালাননি, এটা সত্য। কিন্তু উনি কোনো হুকুম দেননি, এটা উনি বললি যদি হয়ে যেত, তাহলে তো সব মামলায় তো আমিও কোর্টে গিয়ে খালাস পেয়ে যাবো, যে কোনো লোক গিয়া কোর্টে গিয়ে খালাস পেয়ে যাবে। এটা আমার কাছে একটা তামাশা করা, আর কিছু না। আপনারা আমার কথা হলে করতে দেন না, করতে তো দিচ্ছেন না। এই যে বিচারটা যে আপনি করবেন, আপনি কি করার প্রক্রিয়ার মধ্যে ইনফ্যাক্ট আছেন? আমি কি আদৌ আছি করার প্রক্রিয়ার মধ্যে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় না। কেননা আমি বলি আপনাকে, সবাই যখন দলমত নির্বিশেষে বলতেছে যে এই সরকারকে বসাইছে, প্রথম কথা হলো যে এই সরকার যে বসছে, এই সরকারের ভিত্তি কোনো সংবিধান না, জনগণ। এবং এই যে সরকারটা বসছে, সে কিন্তু বিচার করবে এই কথা বইলেও আসে নাই, বিচার করবে না তাও বলে নাই। কিন্তু এই সরকারের কাজটা কি? এই সরকারের দায়িত্ব কে দিছে? কোন সংবিধান দিছে? এই সরকার কি সংবিধানে উল্লেখ করা আছে? সংবিধানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আছে। সাংবিধানিক ভাবেই তো উচ্চ আদালত অনুমোদন করলো, বৈধতা দিল যে উচ্চ আদালত বলছে যে এইরকম পরিস্থিতিতে এইভাবে দায়িত্ব দেওয়া যেতে পারে, এবং তার নামকরণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এটা তো সংবিধানে নাই। সংবিধান তো শেখ হাসিনা ছুঁড়ে ফেলে চলে গেছে। সংবিধান যদি আপনি মানেন, তাহলে তো সংবিধান মোতাবেক আপনি কাউকে দায়িত্ব দিবেন। এই বাংলাদেশে তো বহু অভ্যুত্থান হয়েছে, কেউ কি চলে গেছে দায়িত্ব বুঝাই না দিয়ে?
এরশাদ পতন দায়িত্ব বুঝাই দিছে, খালেদা জিয়া দায়িত্ব বুঝাই দিছে, এরপরে 1/11 সেখানেও দায়িত্ব বুঝাই দিছে, একমাত্র 24-এ দায়িত্ব বুঝাই দেওয়া হয় নাই, উনি চলে গেছেন। কার কাছে বলে গেছেন? সংবিধান কি ওনাকে পারমিট করে? তাহলে উনি সংবিধান ফালাই হয়ে চলে গেছে। যে সংবিধান থেকে প্রধানমন্ত্রী চলে যায় পালাইয়া, হ্যাঁ, সেই সংবিধান তো নাই। তারপরে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সচিব, আমলা, 3 বাহিনীর প্রধান, রাজনৈতিক দল সবাই বঙ্গভবনে বসে বলছে আপনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নেন। সুতরাং এখানে কোনো সংবিধান নাই। ইউনূস সাহেব এখন অলিখিত সংবিধানে আছেন। আপনি দেখান না আমার সংবিধানটা দেখান, আপনি সংবিধানটা দেখান, আপনি যে নির্বাচন করবেন কোন সংবিধানে? কিন্তু রাষ্ট্রপতির কাছে যে ওথ নিয়েছেন সেটি তো সাংবিধানিক। রাষ্ট্রপতি ওথ দিবেই, আমি কি করবে? ওই রকম একটা সিচুয়েশন কেউ না কেউ তো ওথ দিতে হবে। কিন্তু রাষ্ট্রপতি তো সাংবিধানিক রাষ্ট্রপতি। নো, সেটাও তো সবাই অ্যাপ্রুভ করছে যে রাষ্ট্রপতি ওথ দেখ, রাষ্ট্রপতি ওথ দেখ। যদি বলতো রাষ্ট্রপতি দিবে না, চিফ জাস্টিস দিবে, যদি বলতো রাষ্ট্রপতি দিবেন XY, সেটি অ্যাকসেপ্ট হইতো ওই মুহূর্তে। তার মানে এই মুহূর্তে বাংলাদেশে কোনো সংবিধান নেই? আমি বলে দিচ্ছি কোনো সংবিধান নাই। বরং আপনি এখন সংবিধান তৈরি করার জন্য সকাল বিকাল বসতেছেন। ইতিমধ্যে আপনি বলছেন যে কি 587টার সাথে একমত, মধ্যে 436-এর সাথে একমত হয়েছে। বিষয়টা কেমন হয়েছে জানেন? পিকনিকে যাবেন, গাড়িগুড়ি রেডি করছেন, সব চুক্তি করে শেষ। পিকনিকে সকাল 9টায় নাস্তা নিবেন, ওখানে গিয়ে 11টার সময় টিফিন নিবেন, তারপরে লাঞ্চ করবেন 1:30টায়, তারপর বিকাল 4টায় কি জানি মিউজিক্যাল চেয়ার খেলবে মেয়েরা, ইত্যাদি বিশাল একটা প্ল্যান করছেন। সব ঠিক আছে, একদম প্ল্যান। এই যে 587-এর মধ্যে 436 ওই রকম প্ল্যান করে ফেলছেন। কিন্তু যেদিন যাবেন সকালবেলা বাস একটা বাস আসে নাই। কি ব্যাপার? বাস নষ্ট হয়েছে। আপনার সব প্রোগ্রাম কিন্তু ভেস্তে। ওই বাস আসছে 9:30টায়, নাস্তা কিন্তু খাইতে পারেন নাই, নাস্তা ওই জায়গায় বসে খাইছেন। এরপর গাড়ি যখন ছাড়ছে যাইতে পথে 11টা পার হয়ে গেছে, চা খান নাই। তার মানে কি? স্থানীয় সরকার নির্বাচন আগে না পরে, পিআর সিস্টেমে নির্বাচন হবে কি হবে না, জুলাই সনদ হবে কি হবে না, সংস্কার বিচার হবে কি হবে না, তারপরে নির্বাচন। এই বেসিক জায়গা তো চুপচাপ বসে রয়েছে। এগুলো সারাদিন হইলে কি হবে? তার মানে নির্বাচন না, আপনি তো প্ল্যান করে বই রয়েছেন, ওই যে মিউজিক্যাল চেয়ারে খেলবেন, অনেক টিফিন খাবেন, বাস আইলো না তো সব শেষ। বুলশিট, কিচ্ছু হবে না। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন যে আপনি মব নিয়ে যে একটা কথা বলছেন, তরুণদের উদ্বেগ, আজকে সবাই এগুলাকে মব বলে, কিন্তু আপনি ওইগুলাকে মব বলতেছেন না। মেজর সিনহা হত্যা মব, শাহবাগ চত্বরে যা চিৎকার করে যা ফাঁসির দাবি করা মব, আয়নাঘর মব, ক্রস ফায়ার মব, সেটা আপনি বলেন না। এইটার রিফ্লেকশন তো ওইখানে। বাপ যদি সারাদিন অ্যালকোহলিক থাকে, পোলা কি করবে? সবাই মিলে খালি ওইটাকে মব বলে। এই মব কি নতুন? 100 বছর আগেও তো গ্রামে মারামারি হয়েছে 2 গ্রুপে, না হয় নাই? হয় নাই? তাহলে আপনি মব একটা কথা বলে আপনি সব পাশ কাটাই যাইতেছেন। আপনি ওই মব ধরেন। তখন যারা বিচারপতি ছিল, তখন যারা বিচারক ছিল, আমি আজকের বিচারকদের কথা বলছি না, কারণ চলমান বিচারক নিয়ে কথা বলতে পারবেন না, ঝামেলায় পড়ে যেতে পারেন। অতীতটা নিয়ে বলতে পারেন। বিচারপতিরা ছিল শপথবদ্ধ রাজনীতিবিদ। আপনি কোনো বিচারককে একটা সুমোটো রুল দিছে যে ইলিয়াস হোসেনকে পাওয়া যাচ্ছে না? ইলিয়াস হোসেন তো রাস্তার লোক না। ইলিয়াস আলী, সে তো রাস্তার লোক না। একটা সুমোটো রুল পেয়েছেন? পাননি। শাহবাগ মোড়ে যখন চিৎকার করে ফাঁসি দিতে হবে, আইনটাকে সংশোধন করে, সেই আইনটা কোর্ট অ্যাকসেপ্ট করলো কিভাবে? আইনটা বানাইলেন, বানাক, কিন্তু সেটা পিছে এফেক্ট দেয়, যে আইনে ছিল না সেই আইনে ঢুকাইয়া পরবর্তী লোকের মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। কিন্তু আগের যে লোকটা আসামি হয়েছে ওই আইনে, যে আইনটা মৃত্যুদণ্ড ছিল না, তারে কিভাবে দেই? সারা দেশ কি দেখেনি? আপনার জীবনে অনেক ব্যথা পাইছেন, 40 বছর আগে ব্যথা পাইছেন, এমন ব্যথাও আছে, আছে না? কিন্তু আজকেও আপনি ভুলেন নাই, আছে এরকম? আচ্ছা, আপনার তামাশা নাকি যে আপনি 16 বছর রাজত্ব এখন ভুলে যাবে মানুষে? আপনি 16 বছর নির্যাতন করছেন, আপনি মাত্র 11 মাস সবাই ভুলে যাবে, কারণটা কি? আপনি জীবনে 40 বছর আগের ঘটনা বলেন নাই। আপনি যেটা বলতে চাচ্ছেন রাজ্জাকি ভাই, সেটি হচ্ছে যে এই জুলাই সনদ, বিচার প্রক্রিয়া, স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন আগে, এবং পিআর পদ্ধতি না ট্র্যাডিশনাল পদ্ধতি, এই বিষয়গুলো যতক্ষণ না পর্যন্ত ঐক্যমতে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে। ডেফিনেটলি আমি বলি, আপনি ধরেন এমন কথা হইতেছে যে আসন বন্টন, ওরে এতটা সিট দিব, এর এতটা সিট দিব, যেটা অতীতে হয়েছে। আসন বন্টন আর পিআর এর মধ্যে তফাৎ কতখানি?
আপনি যে আসনই বন্টন করতে পারেন, যে তোমার 30টা আসন দিলাম, তো পিয়ার পদ্ধতি তো বেটা 30টা পাইতে পারে না, 40টাই পাবে। এই যে আসন বন্টনের সিস্টেম কোন গণতন্ত্রে আছে? কিন্তু মানে এইখানে পিয়ার পদ্ধতি নিয়ে এক ধরনের সমালোচনা আছে যে পিয়ার পদ্ধতিতে ভোটাররা সরাসরি তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন না। আমি পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে বলছি না, আমি পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করছি। 2 নম্বর, আপনি যদি পিয়ার পদ্ধতি বলে তাদের প্রার্থীকে ভোট দিতে পারবে না, প্রার্থী এই মানে পার্লামেন্টের যে সিস্টেম তাদের প্রার্থীর সাথে ভোটারের কোনো সম্পর্কের দরকার নাই। উনি তো আইন প্রণয়ন করবেন, ওনার তো ওনার সাথে রোমান্টিক সম্পর্কের দরকার নাই। উনি ভালোবাসলে কি এখন মানুষ জনপ্রিয়তা খুঁজে কেন? পোল বানাইবে, ব্রিজ বানাইবেন, তো টাকা চুরি করবে, সুপারিনটেন্ডেন্ট ডাইকে থাবড়াবে, এটা এমপির কাজ। এমপির কাজ পার্লামেন্টে আপনি আইন বানাবেন, এমপির কাজ বাজেট প্রণয়ন করবেন, দেশের পলিসি মেকিং নিয়ে আপনি আলাপ করবেন, আপনি এলাকার প্রবলেম আপনার কাছে বলবে, তার ভিত্তিতে আইন বানানো লাগবে, আইন বানাবেন। আপনি ডেভেলপমেন্ট ওয়ার্কে যান কেন? আপনি সুপারিনটেন্ডেন্ট কি চিফ ইঞ্জিনিয়ারকে ডাইকে কথা বলেন? কোন এমপি অফিসে যায় না, সচিবালয় যায়, এই জায়গায় যায়, ওই জায়গায় যায়, তদবির করে, কারণটা কি? আপনি এত যদি খায়েশ থাকে, আপনি ইউনিয়ন চেয়ারম্যান হন, রাস্তা বানাবেন, ব্রিজ বানাবেন। আর একটু জাতে উঠতে চাইলে উপজেলা চেয়ারম্যান হন, বড় বড় ব্রিজ বানাবেন। আপনি এমপি হইতে চান কেন? শখটা কি? আপনি 100% অযোগ্য মূর্খ লোক যারা বুঝেন না, পার্লামেন্টে এমপি হইতে আইসেন না। আপনি আসেন কেন এমপি হইতে? আপনি যদি এই বিধান করে দেন যে তারা ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে কোনোভাবে সম্পৃক্ত হইতে পারবে না, জীবনে কোনোভাবে এই ব্যাপারে কথাও যদি একটা টেলিফোনও করে, তাইলে হি উইল বি আনসারেবল। আপনি তো এমপি নির্বাচনের লোক খুঁজে পাবেন না, এমপি নির্বাচনের লোক খুঁজে পাবেন না। এবং এই প্রক্রিয়া যদি করতে পারেন, তাহলে টাকা দিয়ে এমপির পদ কিনবে না কেউ, নমিনেশন 25 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে, কারণটা কি? আমি তো ডেভেলপমেন্ট ওয়ার্কের ঢুইকে পলকে টাকা নিব 250 কোটি। আপনার সুপরিকল্পিতভাবে চুরির নামে এমপি হতে চাচ্ছেন। কাজে আমার তো দলরে ভোট দিলে হয়ে যায়, দল কোয়ালিফাইড লোকের ঢুকাই দেবে পার্লামেন্টে, তালিকা আগে দিয়ে দিতে হবে নির্বাচন কমিশনে, যে 200-300 লোকের তালিকা দিতে 150 সিট পাইছে, টপের থেকে 150 নিয়ে নিবে, ওখানে কোনো চেঞ্জ হবে না, জমা আগে দিতে হবে লিস্ট। আপনার লোক চেনার দরকারই, পপুলার লোক দেখবেন ইউনিয়ন চেয়ারম্যানে, পপুলার লোক দেখবেন উপজেলা চেয়ারম্যানে, যারা গিয়ে বলবেন যে আমার এই রাস্তাটা ঠিক করতে হবে। এমপির কাজ তো ওইটা না। আম বেছে হে বেড়াইছে, এমপির কি করবে? আপনি এই আইনটা বানান। এমপির আইন বানাইছে, পিকনিক করছে, এই পিকনিকে খেসাধান পলাইছে। তাহলে তো পিয়ার পদ্ধতিতে ভোট হলে দেখা যাবে যে এমপি বিক্রি হবে, নমিনেশন বিক্রির জায়গায় এমপি বিক্রি হয়ে যাবে। কেন এমপি বিক্রি হবে? আপনি তো আইন বানাবেন শুধু, আপনি তো আর কোনো কাজ নাই, আপনি আইন নিয়ে লড়াই করেন, আপনি শুধু আইন নিয়ে লড়াই বলতে চাচ্ছেন যে সংসদ সদস্যদের কর্ম এলাকা বা কর্ম পরিধি বা তাদের মাঠে আপনার কোনো কাজ নাই, আপনার উপজেলা এলাকায় কোনো কাজ নাই, কোনো কাজ নাই। আমি এখনো বলছি আমি পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে না, আমি আলোচনা করছি পিয়ার পদ্ধতির সুবিধাটা কি সেটা আগে বলি। পিয়ার পদ্ধতির সুবিধা হলো এই, 1 নম্বর, সব দল থেকে পার্লামেন্টের লোক যাবে, 1 নম্বর। 2 নম্বর, সব দল থেকে যদি লোক বাইরে ভিতরে থাকে, তখন বাইরে আন্দোলন করলে বলতে পারবে পার্লামেন্ট, বাইরে আন্দোলন চলবে না, কারণ আপনার কথা বলার জায়গা এখানে আছে। এটা হলো দ্বিতীয়। 3 নম্বরটা কি? ভোটার যে ভোট দিবে সে চিন্তা তার ভোটটা বিফলে যাবে না, কারণ ভোট দেওয়া মানে একজন প্রতিনিধি দিলেও সে পার্লামেন্টে যাবে। এটা আপনি সুবিধা ধরতে পারেন। আর যদি বলেন অসুবিধাটা কি? অসুবিধা হইল মানে মেজরিটি 201টা সিট নিয়ে কোনো দল যাইতে পারবে না, সরকারটা হবে নড়বড়ে, সকাল বিকাল চেঞ্জ হবে, এতে সরকার আনস্টেবল হয়। এটা আমি অস্বীকার করছি না, আমাদের মতো ভঙ্গুর অর্থনীতির দেশে তো। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যে স্বচ্ছ হন, ট্রান্সপারেন্ট হন, এই যে স্বচ্ছতার কথা আমরা বলি, আপনি ট্রান্সপারেন্ট হন, আপনি মানে পিয়ার পদ্ধতিতে অসুবিধা নাই। কিন্তু এরকম ভালনারেবল পার্লামেন্ট যে দেশে থাকে সেই দেশগুলো থেকে বিদেশি ইনভেস্টমেন্ট, লোকাল ইনভেস্টমেন্টও তো অনেক সময় হয় না। আমি একটা কথা বলি আপনাকে, জি, আপনি যদি শুধুমাত্র যেমন বাংলাদেশে কয় না অনেকে অমুক ব্যাংকের থেকে টাকা নিয়ে গেছে, অবশ্যই এটা অর্থনৈতিক মব, কিন্তু অমুক থেকে অমুক টাকা নিয়ে গেছে, যদি আপনার কাছে 2000 কোটি টাকা থাকে, টাকাটা যদি দেশে থাকে, তাহলে কিন্তু লোকসান খুব একটা হয় না। কেন হয় না? ব্যাংকের টাকা হয়তো মেরে দিলেন, কিন্তু টাকাটা তো আপনার দেশে খরচ করবেন, তার মানে টাকাটা আলটিমেটলি দেশের মাঠে চলে যাবে, কিন্তু টাকাটা যদি পাচার হয়ে যায় সেটা বিশাল ক্ষতি। সুতরাং আপনি এই যে টাকাটা পাচার না হওয়া যদি রোধ করতে পারেন, সেটা হলো প্রথম ইয়ে। যেমন আজকে ইউনূস সাহেব থাকে মোটামুটি টাকা পাচার বন্ধ, কেউ যদি মস্করা করে সেটা মিথ্যা বলতেছে।
এই যে টাকা পাচার বন্ধ হইলে তো আপনার একটা ডেভেলপমেন্ট হয়। আপনার যদি আউটগোয়িং পাইপটা কমে যায়, যেমন ইনকামিং পাইপ 5 ইঞ্চি, আউটগোয়িং পাইপ 7 ইঞ্চি, তাহলে আপনি চৌবাচ্চায় পানি থাকবে না। কিন্তু ইনকামিং পাইপ চায় 5 ইঞ্চি, আউটগোয়িং পাইপ 3 ইঞ্চি বানায় ফেলছেন, তাহলে কিছু জমবে। এখন সেই জায়গাটায় আমরা আছি, জমছে তো কিছু। কেউ কেউ বলে যে ব্যবসা বাণিজ্য কলাপস। কার ব্যবসা বাণিজ্য কলাপস হয়েছে? এই মোবাইলটার দাম বাইরে গেছে ফর এক্সাম্পল। এই মোবাইল যিনি আনেন বাইরে থেকে ইম্পোর্ট করে, গাড়ির চাক্কা যিনি আনেন, সে শ কোটি টাকার ট্রানজাকশন করেন। ব্যাংকে ঢুকছেন, টাকা লাগবে, টাকা দেন, চাক্কা আনবো। এখন ব্যাংকে ঢুকে টাকা চাইলে টাকা পায় না, না পাওয়ার কারণে টায়ার ওই কায়দে আসে না। 500 কোটি টাকা নিয়ে 200 কোটি নিয়ে টায়ারের ব্যবসা করে 300 কোটি টাকা মেরে দিচ্ছে। সেটা হচ্ছে না বলে ব্যবসায়ীদের বেকায়দা। কেন ব্যবসায়ীরা আটকে রাখছে কেউ? না, বিদেশি না ব্যবসায়ীরা ইনভেস্টমেন্টও তো অনেক ক্ষেত্রে আটকে আছে। বিদেশি ইনভেস্টমেন্ট ছুটে গেছে কি? বিদেশি ইনভেস্টমেন্ট ছুটে গেছে কি? মানে হাসিনা আমলে ছুটে যাওয়ার কি আসেনি তো। আমরা একটি ওই যে বিমস্টেকের একটি দেখলাম, সামিট দেখলাম। হ্যাঁ, সেই সামিটেও তো নানান দেশ থেকে নানান লোকজন আসলো, উদ্যোক্তারা আসলো, তারা তো ওইভাবে কাঙ্ক্ষিত ইনভেস্টমেন্ট করেছে। আপনার কাছে কি মনে হয়? না, এটা দায়টা কার? এটার দায় তো ঘুরে ফিরে সরকারের নিতে হবে। সরকার তো দায়িত্ব নিবে, কিন্তু সরকারের যে আপনি কি দেখাচ্ছেন, সিনসিনারি কি দেখাচ্ছেন? আপনি আপনার ঘর যদি আপনি সামলাতে না পারেন, আপনার এখন সেক্ষেত্রে আপনার সন্তানকে দায় দিবেন? অভিভাবক হিসেবে তো আপনি রেসপন্সিবল। সেক্ষেত্রে সরকারই তো লায়াবিলিটিস নিতে হবে। আবার সেই একই পুরনো কথা বলতে হয়, অবশ্যই সরকারের দায়, অবশ্যই সরকারের দায়। এখন সরকারের দায় যদি এই হয়, সরকার কাকে নির্বাচন না দিলে আপনি কি করবেন? ফর এক্সাম্পল আন্দোলনকে সরাই দিবেন, কথার কথা বলছি। তো সরকারের দায় এইটা নিয়ে মাঠে নামেন না কেন? নামেন না কেন? মাঠে তো আছে, কই গণতন্ত্রের ডিমান্ড নিয়ে তো রাজনীতি। আপনার কারণে ইনভেস্টমেন্ট আসতেছে না, আপনার কারণে দেশের ক্ষতি হচ্ছে, আপনি নামতেছে না কেন? ইনফ্যাক্ট অভ্যন্তরীণ ইনভেস্টমেন্ট তো ওইভাবে হচ্ছে না। অভ্যন্তরীণ ইনভেস্টমেন্ট গিয়ে ডাইকি তো ব্যাংকেতে টাকা নিতে পারতেছেন না। আপনাদের কাঠখড় শিল্পের প্রসারে তো আপনার ব্যাংকের ঋণ দিতে হবে। ব্যাংকের ঋণ দিতে হবে, কিভাবে? এটি তো অন্যায় না। না, শিল্প কি লিল্লা টাকা দিয়ে দেয়? আপনি যেভাবে টাকা নিছেন, কোন ভদ্রলোক আপনাকে সঠিকভাবে টাকাটা ফেরত দিছে? না, সেটি আওয়ামী লীগের শাসনামলের সাথে যদি সব ব্যবসায়ীকে তুলনা করেন তাহলে তো হবে না। না, সব ব্যবসায়ীকে তুলনা করছি না। অধিকাংশ ব্যবসায়ী তো যারা জেনুইন ব্যবসায়ী, তাদের ব্যবসা তো ঠিক আছে। না, তাদের ব্যবসা তো ঠিক এই মুহূর্তে নেই। আমরা কিছুদিন আগে দেখলাম বিকেএমইএ, বিজিএমইএ এরা সংবাদ সম্মেলন করে বলেছেন অনেক ধরনের লুফলস গুলো তুলে ধরেছে। বিজিএমইএ কিন্তু একটা অ্যাসোসিয়েশন। আপনি যদি ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশন বলছে এইটা, আর ব্যক্তির ব্যবসা কিন্তু আরেক জিনিস। এফবিসিসিআই বলছে একটা, ব্যবসায়ীরা তো ইন্ডিভিজুয়াল কথা বলে না, তারা অ্যাসোসিয়েশনের মাধ্যমে সেটা বলেন। সেটা হলো কি যে আপনি বলতেছেন, আপনি যদি ওই তর্কে যান, আপনি যে এই সরকার আসার পর 200 আন্দোলন হয়েছিল, এই যে 200 আন্দোলন করছে, এটা কি এই সরকারের তৈরি করা সিচুয়েশন নাকি পিছনের আন্দোলন? পিছনের রেশ। তো পিছনের রেশে যখন আন্দোলন করতে আসলো, তখন আমরা কি কেউ বলছি, কোন রাজনৈতিক দল বলছে যে ভাই আপনারা এই নিরীহ সরকারটাকে ডিস্টার্ব করেন না? এটা তো এই সরকার করে নাই, বিগত সরকারের সময় 16 বছর আপনারা চিৎকার করেন নাই, এখন সে আসছে, তাকে একটা নির্বাচন করতে দেন। কেউ বলছে? বলেনি। আপনি যখন দক্ষিণ সিটি কর্পোরেশন 40 দিন যাবৎ আটকা থাকলো, কেউ ঢুকতে পারলো না, এটা কি মব নয়? কেউ কি বলেছে যে এটা কইরো না? চাকরিজীবীরা যখন আন্দোলন করে বলতেছে আমরা এই আইন মানি না, তখন কেউ বলছেন আপনারা যে এটা আপনি করেন কেন? মাস্টার অ্যান্ড সার্ভেন্ট রিলেশন। আপনি কে? প্রজাতন্ত্রের কর্মচারী। ল যেটা হবে, রং হইলো আপনি মানতে বাধ্য, নাহলে বাসায় চলে যাবেন। ভেরি সিম্পল। কিন্তু কেউ কি বলছে তার মানে সরকার বিপদে থাকুক? আপনি আমার রিয়েলিটি বলেন, আপনি সরকার বিপদে রাখতে চান? ইউনূস সাহেব বইলা এই পরিস্থিতিতে রয়েছে, এক পাশে আওয়ামী লীগ আর এক পাশে ইউনূস, মানে এক পাশে চুপ্পু সাহেব আর এক পাশে ইউনূস সাহেব বলে রয়েছে। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, শুধু ইমোশনালে কথা বললে হবে না। আজকে জুলাইয়ের ইমোশন বলে এটা আমাকে পাত্তা দিতে চায় না কেউ। জুলাই না হলে তো আয়নাগর বলবৎ থাকতো, জুলাই না হলে তো 29 সাল পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকতো। এই আন্দোলনের রেজাল্টটা কি হয়েছে সেটা বলি। 71 সালে আমরা একটা ভূখণ্ড নিছি, 71 সালে। সেই ভূখণ্ডটা প্রতিটি সরকার মনে করতো তাদের পৈতৃক সম্পত্তি।
এবং যার কারণে যা মন চায় তাই করতে পারত। সেই সম্পত্তিটা যে দেশবাসীর 18 কোটি লোকের, সেখান থেকে দখলদার উচ্ছেদ করা হয়েছে। আপনি 18 কোটি লোকের ভূমি দখল করে রাখছিলেন, একচ্ছত্র আধিপত্য রাখছিলেন, সেই তাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এটা আপনার জমি আপনি উদ্ধার করছেন, অর্থাৎ 18 কোটি লোক তাদের সম্পদটা উদ্ধার করছে। এখন সেই উদ্ধারকৃত সম্পদের তো সুষম বন্টন করতে হবে, মালিকানা নিশ্চিত করতে হবে সাধারণ জনগণ। সেই মালিকানা নিশ্চিত করতে হইলে যেভাবে মালিকানা নিশ্চিত হয় ঠিক সেই প্রসেসে গিয়ে নির্বাচন করতে হবে। কেননা সেটিও তো 18 কোটির সাথে বসেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেটি তো আপনি এককভাবে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না, সেটিও তো আরেক ধরনের দখলদারিত্ব যায় না? না, সেই জন্য তো বসতেছে সবার সাথে, টাইম টু টাইম বসতেছে না। কিন্তু গণতন্ত্র শতভাগ সহমত হয় কখনো না হোক, মেজরিটি হইতে হবে। মেজরিটি তো এখন আসেন, এখন আপনি যদি বলেন যে 587 প্রস্তাবের মধ্যে 463টিতে ঐক্যমত হয়েছে, এখন 5টিতে হয়নি, যে 5টি আপনার মূল দরকার, ওই যেই 5টার মধ্যে একটা হলো যে পিকনিকের গাড়িটা আসে নাই। না আসলে কি করবে? সেখানে এখন সব প্রস্তাবে যে সহমত হবে বিষয়টি তো এমন না। হ্যাঁ, এবং গণতন্ত্রে এটাই তো বিউটি। দায়িত্ব কার? দায়িত্ব সরকারের। সরকার কি ফোর্স করবে? সরকার ফোর্স করবে কেন? সরকার আলোচনা করবে। আপনারা আলোচনা করবে, আপনার ঐক্যমত্য আসেন। যদি না আসতে পারেন, আপনি কি মনে করেন আজকে যদি নির্বাচন হয়, আচ্ছা আজকে কি রাজনীতিবিদরা বুকে হাত দিয়ে বলতে পারবে যে বাংলাদেশে এখন একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেই লেভেল প্লেইং ফিল্ড বিরাজমান? কিন্তু তাহলে কি সরকার বুকে হাত দিয়ে বলতে পারবে যে 6 মাস পরে বা 1 বছর পরে বা 5 বছর পরে সেই লেভেল প্লেইং ফিল্ড হবে? ভালো জায়গা, সেটিও তো বলতে পারবে না। তার মানে আমি বলি মানে রাজনীতি কোনো ইমোশনের জায়গা না। আপনার কথাই থাকি, সরকার বলছে যদি অল্প সংস্কার হয় আমি ডিসেম্বরে নির্বাচন দিব, যদি বেশি হয় তাহলে জুনে দিব, সিদ্ধান্ত হলো ফেব্রুয়ারি মাঝামাঝি দিবে। কতটুকু সংশোধন? মাত্র 1.5 মাস তো। আদৌ কি সংস্কার জীবনে কেউ শেষ করতে পারবে? এক জীবনে সংস্কার শেষ করা যায়? যদি না পারে সরকার, আমি বলে দিচ্ছি, উনি হাবিবুল আওয়াল মার্কা নির্বাচন দিবে না, উনি নুরুল হুদা মার্কা নির্বাচন দিবে না, উনি রাকিবউদ্দিন মার্কা নির্বাচন দেবে না, উনি না পারলে চলে যাবে। আপনি লিখে রাখেন। উনি যদি আপনাদের ঐক্যমত না হয়, নির্বাচন দরকার আপনাদের, আমার না। আমি আবারও বলছি, নির্বাচন দরকার আপনাদের, আমার না। যদি আমি ইউনূসের পক্ষে বলি, রাষ্ট্র তো কোনো পরীক্ষামূলক প্রকল্প না। পরীক্ষামূলক আমি পরীক্ষামূলক ভাবে দেখছি, সে পরীক্ষা করতেছে না। তাহলে অল্প সংস্কার, বেশি সংস্কার, ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা ওই যে সেটা তো রাজনীতিবিদ, কিন্তু সংস্কার কোনোদিন শেষ হবে? আজকে যেটি প্রাসঙ্গিক, আগামীকালকে তো সেটা অপ্রাসঙ্গিক। সো দ্যাট সংস্কার তো কোনোদিন শেষ হবে, সো দ্যাট কোনো কিছু তো শেষ হবে না। তাহলে এই যে ইলেকশনের বিতর্কটা শেষ হবে না। আপনি টাইম ফ্রেমে বাঁধেন কি করে সংস্কারকে? আপনারা চাচ্ছেন বলে, আপনারা 3 মাসে নির্বাচন চাইছেন। কার কাছে? আপনি টাইম ফ্রেমে বাঁধছে কে? আপনি, আমি। কিন্তু এটি তো সরকারের একটি দায়িত্ব যে রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ, আপনি এভাবে তো মানে শুধুমাত্র আমি চাই বা আমরা 2-3 জন চাই বা আমরা একটি অংশ চাই বলে আপনি তো অনন্তকালের জন্য থেমে থাকতে পারেন না। আমি তো থাকতেছি না। সো দ্যাট সেই জায়গায় একটি টাইম তো, টাইম ফ্রেমের মধ্যেই তো আমি তো বলে দিচ্ছি। যেমন আপনি এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ক্লাস 10 পর্যন্ত পড়বেন, এখন 10 পর্যন্ত পড়তে 10 বছর সময় লাগে। আপনি তো বলবেন যে 10 বছর পরে এসএসসি পরীক্ষা দেবো। এখন যদি আপনি বলেন যে ভালো রেজাল্ট চাইলে 12 বছর পরে দেবো, একটু খারাপ রেজাল্ট চাইলে 8 বছর পরে এসএসসি পরীক্ষা দেবো, এটি তো হতে পারে না। এখন আপনাদের সেটা না, আমি তো সিদ্ধান্ত দিয়েই দিছি, সরকার তো সিদ্ধান্ত দিয়েই দিছে জুনের মধ্যে চলে যাবে। আমি বাকিটা অ্যাড করে দিচ্ছি। উনি যদি না পারেন, উনি নির্বাচন না দিয়ে চলে যাবেন। এটি তো মানে রণভঙ্গ দেওয়ার মতো। রণভঙ্গ উপায় কি তার? আপনি বলেন, আপনি কি আবার এখন যদি নির্বাচন, নুরুল হুদা মার্কা ইলেকশন হবে না? কেন হবে না? আপনি সংবিধান কই? আগে সেখানে আসেন না। সংবিধানকে আপনি পরিবর্তন করেছেন? আপনি কি সংবিধান কই এনেছেন? এই সরকার তো অলিখিত সংবিধানের উপর দাঁড়িয়ে রয়েছে। সেই সরকার দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু রাষ্ট্র তো সংবিধান ছাড়া চলতে পারে না। যদি ঠিক করেন, সেটি ঠিক করবে কে? সেটি তো এই, সেটার জন্য তো বসা হচ্ছে। সেটি কি এই উপদেষ্টা পরিষদের কাজ? ও তা কার কাজ? সেটি তো একটি পার্লামেন্টের কাজ। আপনি যেহেতু পার্লামেন্টারিয়ান গভর্নমেন্ট সিস্টেমে আছেন, উপদেষ্টা পরিষদের কাজ কি? নির্বাহী কাজকে এগিয়ে নেওয়া। কোথায় পাইছেন? কোথায়? তাহলে কাজ কি তাদের? আপনি বলেন না, কোথায় পাইছেন? সেটি তো মানে এই সরকারের যে ওথ, যে শপথ, সেই শপথেই তো তারা শপথবদ্ধ। কোথায়? ওতে কি বলছে? কি বলছে আপনি বলেন। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, কি দায়িত্ব দেওয়া হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে উনি দায়িত্ব নিছেন। এখন উনি
অলিখিত সংবিধানে আছেন, উনি বুঝবেন কি কি করতে হবে। না, অলিখিত সংবিধানে থাকেন কি করে? তো বলেন না, বাংলাদেশের এর আগের সংবিধান তো বাতিল করা হয়নি। আরে আর সরকারটা তো ঢুকাইতে হবে সংবিধানে। আমার সংবিধানে কয়টা সরকার আছে? সকল কর্মকাণ্ডই তো সরকার সাংবিধানিক ভাবে করছে। সংবিধানে কয়টা সরকার আছে? সংবিধানে এই মুহূর্তে পরবর্তী সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে একটি আছে তত্ত্বাবধায়ক সরকার, একটি আছে নির্বাচিত সরকার। হ্যাঁ, আর অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দেয়া হয়েছে আদালতের মাধ্যমে। সংবিধানে তো নাই সেটি। সংবিধান একটি দেশের উচ্চ আদালত তো তাকে বৈধতা দিতে পারে, আদালতের তো এক ধরনের সংবিধানে তো নাই এই সরকারটা। কিন্তু সংবিধান তো বাতিলও করেননি। সংবিধান সংস্কার হচ্ছে, সংবিধান তো বাতিল করে শেখ হাসিনা, সেটি সংবিধান মানেননি, তিনি পাশ কাটিয়েছেন। ইয়েস, আপনাকে সাংবিধানিক, কিন্তু সংবিধান এইগুলো তো সাংবিধানিকভাবে তো আপনি ওই সংবিধান মানলে তো দায়িত্ব ফেরত দিতে হবে, দায়িত্ব বুঝিয়ে দিতে হবে শেখ হাসিনা। সেটি তিনি ফেলে পালিয়ে গেছেন, আপনি আপনার বাড়ি ফেলে পালিয়ে গেছেন, এখন বাড়ির মালিক তো আর দাবি করতে পারেন না। আচ্ছা, বাড়ির তো কোনো অপরাধ নেই। না 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 না, বাড়ি ফেলে যদি চলে যায় তাহলে বাড়ির দায়িত্ব যে নেয় সে তো বাড়ির মালিক হয় না, সে দায়িত্ব নিছে। না, সে দায়িত্ব নিচ্ছে, কিন্তু বাড়ি তো আর অস্বীকার করার সুযোগ, বাড়ি তো অস্বীকার করে নাই। সংবিধানও তো আছে। এখন এই সংস্কার করার ইস্যু যখন আনলেন, সংস্কার আলাদা জিনিস, কিন্তু সংবিধান তো আছে। হ্যাঁ, সংবিধান আছে, সেটা সংস্কার মানছেন কেন? আপনি যাচ্ছেন কেন? আপনি কেন বলেন না যে আপনার কেন রাজনৈতিক দলগুলো বলেন আপনার দায়িত্ব ছিল এইগুলো, আপনি চলে যান, বলুক। সেটি তো বলছে, বাধাটা কোথায়? রাজনৈতিক দলগুলো তো বলছে। কোথায় বলছে? আমি তো ডেইলি সংস্কারের জন্য মিটিং এ যাচ্ছে, বলতেছে আলী রিয়াজ বিদেশি, আমরা বিদেশি লোক, আবার তার সাথে গিয়ে মিটিং এ বসতেছেন। না, এটা তো সংবিধান সংস্কারের প্রস্তাবনা করবেন। সংবিধান তো পরবর্তী পার্লামেন্টকে বৈধতা দিতে হবে, নির্বাচিত পার্লামেন্টকে। এখন সংস্কার করে গেলেন, পরবর্তী পার্লামেন্ট যদি এটির বৈধতা না দেয়, সেক্ষেত্রে তো আপনি সেই পুরনো সংবিধানই। সেই জন্য তো আলোচনাটা চলতেছে, আপনারা যাচ্ছেন কেন? এবং এই আলোচনাই তো মানে আমাদেরকে সমাধান সূত্রে, সেটা সমাধান করবে কে? এই ডক্টর ইউনূস অবশ্যই, আর এই 5 জন লোক। অবশ্যই। তাহলে কালকে সকালবেলা সংবিধান লিখে ফেলাক, সবাই স্বাক্ষর করবে? না, সংবিধান তো লেখার দায়িত্ব তাদের না, তারা প্রস্তাবনা খসড়া রেখে যেতে পারে, কিন্তু সেটি তো জনগণের এক ধরনের সম্পৃক্ততা থাকতে হবে। জনগণ বলতে জনগণের নির্বাচিত প্রতিনিধিদেরকে ওই সংবিধানের বৈধতা দিতে হবে পার্লামেন্টে। এখন জনগণ বলতে কি বলেন? নির্বাচিত প্রতিনিধি। 100 দল আছে বাংলাদেশে। হ্যাঁ, 100 দল, 3টা দল বাদ দিলে থাকে 97টা। 97 দলের লোক হইলো 970 জন। হেরাও তো দল, এখন এই 970 জনের স্বাক্ষর নিয়ে, এই মানে ওই 97টা দলের স্বাক্ষর নিয়ে যদি কালকে সংবিধান হয়ে যাবে? অবশ্যই না। তাইলে অবশ্যই না, এজন্যই তো নির্বাচিত পার্লামেন্ট লাগবে। গণতন্ত্রে তো অধিকাংশ মানুষের মতামতকে আপনি তো সিচুয়েশনটা মিলাচ্ছেন কিভাবে? আপনি সিচুয়েশন 2014 লাশের উপর দিয়ে আসছে, হ্যাঁ, খতিব পালায় গেছে, বাংলাদেশ গভর্নর পালায় গেছে, বিচারপতিরা পালায় গেছে, এক পাশে শাহাবুদ্দিন, আর এক পাশে ইউনূস। এরকম সরকার আছিল নাকি দেশে কখনো? তাহলে আপনি আশা করেন কেন সেইভাবে? আচ্ছা আচ্ছা, আপনি এটা আশা করেন কেন? তাহলে আমাদের সমাধানের সূত্র কি, সমাধানের পথ কি? সমাধান রাজনৈতিক দল যদি স্যাক্রিফাইস করে ইউনূস সাহেবের কাছ থেকে কায়দা করে নির্বাচন নিতে পারে, নিবে। তৃতীয় ব্যক্তির ক্ষমতা ইউনূস চলে যাবে, রাজনীতিটা আবার 3 বছর সাফার করবে অ্যাটলিস্ট। মানে তৃতীয় ব্যক্তি তাহলে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আপনি লিখে রাখতে পারেন মোটামুটি আজকে পর্যন্ত, আম্মা ইউনূস সাহেব নির্বাচন দেবে, তারপরে নির্বাচন হবে না, কারণ এখানে অমুকে যাবে না, তমুকে যাবে না, পিএর সিস্টেম লাগবে, আমি ওইটার বিচার লাগবে, এটার বিচার লাগবে, ইত্যাদি ইত্যাদি বহু ডিমান্ড আছে। মানে এখানে কি তৃতীয় কোনো পক্ষ খেলছে কিনা আপনার কাছে কি মনে হয়? তৃতীয় পক্ষ বলতে কিছু নাই তো। তৃতীয় পক্ষ বলতে আপনি প্রথমেই তো নন কোঅপারেশন করলেন, যে আপনি এইটা করলে হাসিনাকে সরাই দিলাম, কোনো প্রবলেম হইল না, শাহাবুদ্দিনকে সরাই দিলে সাংবিধানিক সংকট হবে। এই ভাষা যখন আসছে তখনই তো বোঝা গেল যে তাকে ফেভার করা হচ্ছে। আপনার বক্তব্য অনুযায়ী যে ওই যে 97টি দলের 970 জন, সেই 970 জন এত দৃঢ়তা কি করে পায়? কি যে আমরা নির্বাচনে যাব না, এটা করতে হবে, সবার দাবি। এটা তো তাদের কাছে চার্মিং। কালকে নির্বাচন এলে এই 97 দলের কেউ ডাকবে না কেউ। এখন সংস্কারের নামে গিয়ে যমুনায় বসতেছে, সংস্কারের নামে গিয়ে সচিবালয়ে বসতেছে, খুব চার্মিং। আমি দেখি তো টকশোতে গেলে বলে গেছিলাম, এই আলাপ হয়েছে, হু কেয়ার্স? যদি আপনাদের 97 জন লোকে কাজে হইতোই, তাহলে তো বাকি 3টা লাগে না। দল নাম্বার 1, দল নাম্বার 2, দল নাম্বার 3 তো লাগে না, বুঝতে দল ডেকে। এই মুহূর্তে বিএনপি, এনসিপি এবং জামাত যদি এক সুরে কথা না বলে, তাহলে এক ধরনের অনিশ্চয়তা। আপনি লিখে রাখেন, এই 3 দল যদি ঐক্যমত্যে না আসে, এটা গেল এক। বড় স্টেক হোল্ডার আছে আর্মি, তাকে এক জায়গায় আসতে হবে, সরকারের এক জায়গায় আসতে হবে। এই তিনটা যদি এক জায়গায় না আসে, আপনি লিখে রাখেন নিশ্চিত নির্বাচন 99.99% অনিশ্চিত। আর যে 97 জন যাচ্ছেন, দ্যাট ইজ দ্য চার্মিং অফ দেয়ার লাইফ।
বলতে পারবে গেছিলাম, এই করেছি, এই সিদ্ধান্ত হয়েছে, এই সংস্কারে আমি ছিলাম, ওই সংস্কারে কিচ্ছু আসা যায় না। তার মানে সমাধানের সূত্র এই তিন দলকেই নিতে হবে। তিন দলকে মিললে আপনি একটা দল ধরেন, মানে রাজনৈতিক পার্ট ধরেন, বড় স্টেক হোল্ডার আপনি সেনাবাহিনী ধরেন, কারণ এরকম ক্রাইসিসে সেনাবাহিনীর রোল থাকে, ডেফিনেটলি রোল থাকবে। আর থার্ড আসেন আপনার সরকার নিজে। এই যে তিনটা পক্ষ, এটা যদি ঐক্যমত্যে না আসতে পারেন কিচ্ছু হবে না। আপনার ইউর কিলিং টাইম, যারা যাচ্ছেন তারাও বুঝতেছেন টাইম কিলিং। তা নাহলে আলী রিয়াজ বিদেশি না, আমি যাবো না, আলী রিয়াজের মানি না, আবার তার কাছে গিয়ে বসতেছি না কেন? ডিটারমিনেশনে থাকেন না যে না আমি যাব না। যদি না যান, নদী আন্দোলন না করেন, সরকার বসে থাকবে। আবার সরকার যদি আপনি তারাই দেন জোর করে, দায়িত্ব দিয়ে চলে যাবে। সরকার যদি ভালো নির্বাচন না দিতে পারে, দিয়ে চলে যাবে দায়িত্ব দিয়ে। আপনি কি করবেন? বাংলাদেশে কেউ নাই। এটা ইউনূস সাহেব যখনই বলবেন যে আমি সবাই ডাকলাম, আসেন আমরা বসি, আমি পারলাম না, আমার অপর, কেউ দোষ দিবে না, আমার ব্যর্থতা, আমাকে মাফ করে দেন। কে আছে তাকে বলবে আপনি কারাগারে যান? তার মানে এই তিন দলকেই এক হতে হবে। হ্যাঁ, এই তিনটা শক্তিকে একত্র হতে হবে, একসুরে কথা বলতে হবে। একসুরে কথা বলবো না আমি, একটা ঐক্যমত্যে আসতে হবে যদি নির্বাচনটা প্রপারলি চায়। এখন এই পিআর সিস্টেম হবে না আসন বন্টন হওয়ার মানে হচ্ছে, আমি মনে করি তাহলে কেউ গণতন্ত্রে বিশ্বাসী না। আপনি যখনই আসন বন্টনের কথায় যাবেন, তখন পাওয়ার আপনার কাছে ফ্যাক্টর। আপনি দেশকে যদি ভালোবাসেন, তাইলে আপনি বলেন না এই কাজগুলো রাষ্ট্রের জন্য দরকার, এই যাতে বাংলাদেশে মব না হয়, সরকারিভাবে যাতে মব না হয়, সে কারণে এই কাজগুলা করা দরকার, এই বিচারগুলা করা দরকার। ঐক্যমত্যে আসতেছেন না কেন? তার মানে আপনি পাওয়ারে যাওয়া দরকার, মানে স্বার্থ। বাংলাদেশে আমি 53 বছর যাবত দেখতেছি, পাওয়ারে গিয়ে প্রাডো গাড়ি চালাবেন, ফ্ল্যাগ লাগাবেন, গাড়ি পথ করে আপনার কাছে ভালো লাগে, টাকা যা মন চাইয়ে বাসায় নিয়ে যাবেন, শেষ, ফিনিশ। ওইখান থেকে এক টুকরা চলে গেছে দেশের, কিচ্ছু আসে যায় না, ফালতু আলাপ। নো কমিটমেন্ট অফ এনি পলিটিশিয়ান লাস্ট 53 ইয়ার্স আমি দেখি নাই। কমিটমেন্ট থাকলে তো সবার গিয়ে কোঅপারেশন করা উচিত। ভাই পাইছি একটা সুযোগ, আপনি এটা করে দেন, আপনি এটা করে দেন। আপনি খালি দেশ গড়বেন। আমি তো শুনেন, ব্যক্তি জীবনে আপনি 10টা এসপির সাথে খাতির, আপনি 20টা সচিবের সাথে খাতির, আপনি 20 জন মন্ত্রী আমলার সাথে খাতির, আপনি বাসায় সকাল বিকাল ডেইলি আসে, সবাই যখন দেখে, তখন আমি রাজ্জাকে দেখে বললাম যে না রে ভাই, সাইড সাথে খাতির রাখা দরকার। কেন? যে প্রবলেমে পড়লে আমি এই লোকগুলোর সাথে তার কানেকশন আছে। তা আজকে আপনিও যদি প্রধানমন্ত্রী হন, আর ইউনূস সাহেবের মতো একটা লোক যদি এই দেশে থাকে অনার নিয়ে, তারা যদি বলেন যে কানাডার সাথে আমার এই প্রবলেম হয়েছে, ইউনূস সাহেব কি বলবে? আচ্ছা ঠিক আছে, তো আমি দেখি, হি উইল স্পিক টু দ্য ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার। আর আপনি প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও আপনি শিডিউলই পাবেন না, আপনার মেইল চেক করবে না সেই জায়গায়। তো আপনি ইউনূস সাহেব কি, দ্যাট ইজ লেস ইম্পর্টেন্ট। আপনি দেশটার জন্য তারা কাজে লাগাইতে পারছিলেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর যদি মনে করেন ইউনূস সাহেব এই ক্ষতি করছে, আপনি তাকায় দেখতেছেন, নো, তার মানে পারতেছেন না কিছু করতে। আদর্শের কথা বলেন, হ্যাঁ আমরা সুযোগ দিতে, হু আর ইউ? আপনি সুযোগ দেওয়ার কে? হ্যাঁ, আপনার সুযোগ দিচ্ছেন। যারা আন্দোলন করে বলছেন শেখ হাসিনার সরাবেন, 12 বছর আন্দোলন করেছেন, 15 বছর ক্ষমতায় ছিল, আর ইউনূস সাহেবের সহযোগিতা করতেছেন 11 মাসে তালমাতাল। এই তো আপনার সহযোগিতা। পৃথিবী এত বলদ না, বাংলাদেশের লোক রিক্সাওয়ালা এখন রাজনীতি বুঝে, এই সস্তা রাজনীতি সবাই বুঝে। সুতরাং এটা আমাদের ব্যর্থতা। আর আজকে ইউনূস সাহেবের কাছ থেকে যদি আপনি ইলেকশন না নিতে পারেন, এটাও রাজনৈতিক দলের ব্যর্থতা। কারণ 111 আসছিল রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে। 2টা সামরিক সরকার ক্ষমতায় আসছে, ওই সরকার বলছে মব, আর সামরিক সরকার বলছে ইট ইজ কারেক্ট, জনগণ বলছে কারেক্ট। তার মানে সামরিক সরকার অভ্যুত্থানটাও মব, নিয়ম বহির্ভূতভাবে আসলে। 111ও মব, আর এগুলো আসে রাজনৈতিক দলের নেতাদের কারণে, তাদের ব্যর্থতার দায়ে। আপনি কিন্তু একটা সামরিক শাসন হওয়ার পর রাজনৈতিক আন্দোলন দিয়া তারে সরাইতে পারেন নাই। সে 7-8 বছর রাজত্ব করছে, তারপরে নির্বাচন করে চলে গেছে। রাজ্জাকি ভাই, আমরা একেবারে শেষ দিকে, তারপরে আমরা জুলাইয়ে আলোচনা করছি। ঠিক 1 বছর আগের জুলাইয়ের আজকের এই দিনটি ছিল রক্তাক্ত। রক্ত শুরু হয়েছে আমাদের মাটি, আমাদের কিশোরদের, তরুণদের, শিক্ষার্থীদের রক্তে লাল হতে শুরু করেছে দীর্ঘ অন্যায়ের বিরুদ্ধে। 1 বছর পরে জুলাইয়ে যদি আমরা প্রাপ্তি এবং প্রত্যাশার হিসেব নিকেশ একটু করি, ছোট্ট করে আপনি কি বলবেন? 1 মিনিটে আমরা শেষ করব। জুলাই 24-এ ছিল অন্তর্বর্তীকালীন সরকার প্লাস অল পলিটিশিয়ান পার্টি এক ব্যানারে। আর জুলাই 26-এ আইসা, জুলাই 25-এ আইসা এই কি বলে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্নভাবে ডিস্টেন্স নিছে। পার্থক্য হলো বেসিক্যালি এইটা।
এবং আজকে এই সরকারকে কেউ কোঅপারেট করতেছে না। এটা লিপ সিম্পেথি মুখে বলে, নাহলে আপনারা একটা এলাকায় সবাই সহযোগিতা করে, আপনি এলাকায় থাকতে পারতেছেন না। আর আপনাদের কেউ সহযোগিতা করতেছে না, আপনি এলাকায় বীর দর্পে আছেন। তা শেখ হাসিনা ছিল সেই রকম, রাজনৈতিক অসহযোগিতা নিয়ে 15 বছর ক্ষমতায় ছিল, আর ইউনূস সাহেব সবার সহযোগিতা নিয়ে ক্ষমতায় থাকতে ব্যর্থ হচ্ছেন। এই হলো সহযোগিতার নমুনা। অর্থাৎ জুলাই 24-এর সহযোগিতাটা এখন রিভার্স হয়ে গেছে, এখন আর সহযোগিতা নাই, অসহযোগিতায় আছে। মানে আমাদের তাহলে প্রত্যাশা এবং প্রাপ্তি একেবারে রিভার্স হয়ে গেছে। ইনশাল্লাহ মোটামুটি আমি ধরে নিতে পারি রিভার্স, এবং এটাকে ঠেলে ঠেলে যেখানে গিয়ে দাঁড়ায় আমার কাছে মনে হয় না প্ল্যান রয়েছে দাঁড়ানোর। তাহলে জুলাই 26ও তো আসবে নেক্সট ইয়ারে, তা আমরা কি শুধু উদযাপনের মধ্যেই থাকবো? আমি জানি না, তবে ইউনূস সাহেব চলে যাচ্ছেন, এতে কোনো সন্দেহ নাই। দেশ কোথায় দাঁড়াবে, রাজনীতিবিদ কোথায়, যারা খুব ক্লেম করে আমরা বিজ্ঞ রাজনীতিবিদ, সেখানে ইউনূস সাহেব এসে বসছে। তাহলে এই রক্তের সাথে আমরা কি বেইমানি করলাম না? এই শিশুদের সাথে আমার কাছে আমরা কি জবাব দেব? কোনো জবাব, এই শহীদদের কাছে আমাদের জবাব কি, জাতিগত জবাব কি? এটা আপনি কর্পোরেট না বইলে আপনার ভিতরে টাচ করতেছে। আপনি যদি কর্পোরেট হইতেন, আপনি যদি ওই রকম পলিটিশিয়ান হয়ে যেতেন, আমরা কয়দিন আগে দেখছি যে এই যে আপনি করেন না কয়টা জুলাইতে আহত, আপনি কয়জনের সাথে দেখা করছেন, আমরা কয়জনের সাথে দেখা করছি, এগুলা কিছু না। এটা হইলো সবসময় এই তরুণরা রক্ত দেয় এবং সেটাকে ক্যাশ করে মুরব্বীরা, আর কিচ্ছু না। বড় পলিটিশিয়ান মুরব্বী, আপনি দেখেন তো স্বাধীনতার 53 বছরে, আগেও বলছি, আজকে পর্যন্ত কোনো আন্দোলনে কোনো নেতার নাতি পোলা মাইয়া কেউ রাস্তায় মারা গেছে কিনা আপনি দেখেন। তারা সব বিদেশ থাকে, বিদেশে পাঠায়, আর এদেশের তরুণদেরকে মাঠে পাঠায়। দিস ইজ দ্য থিং। আপনি প্রথম প্রিকন্ডিশন, আপনার দেশকে ভালোবাসতে হবে। যেহেতু একটা ভূখণ্ড স্বৈরাচার শেখ হাসিনার কাছ থেকে রিলিজ করা হয়েছে, সেখানে তার কেয়ারটেকার পাহারাদার চুপ্পু সাহেব কিন্তু রয়ে গেছে। আপনি যে কোনো একটা জায়গায় যদি কেয়ারটেকার থাকে, তার যদি না সরাইতে পারেন, ওটা তো আপনি অকুপাই করতে পারবেন। তাহলে শহীদদের এবং এই আহতদের কাছে আমাদের জবাব কি? হ্যাঁ, তবে আপনার নিরাশ হওয়ার কিছুই নাই, কারণ যে জায়গাটা আমরা দাঁড়াইছি, মানে যেই জায়গাটায় বাংলাদেশ এখন দাঁড়াইছে, সেই বাংলাদেশে শেখ হাসিনার মতো একজন মানুষ বা ওই ধরনের ক্যারেক্টারিস্টিক নামে একটা মানুষ আগামী 100 বছরে আসবে না। পাশাপাশি ইউনূস সাহেবের মতো একটা মানুষ আগামী 100 বছরে আসবে না। এখন আপনি চুজ করবেন, যদি ফুল মানে ভ্রমরা মানে ফুলের উপরে ভ্রমরও বসে, মৌমাছিও বসে, হ্যাঁ, ফুলের উপরে। আচ্ছা, ফুলের ভিতরে কি থাকে? মধুও থাকে, বিষও থাকে। এখন শেখ হাসিনাকে যদি আপনি বিষ ধরেন, আর ইউনূসকে যদি মধু ধরেন, আর তার উপরে ভ্রমরগুলা যদি মনে করেন রাজনৈতিক দল হয়, তারা যদি শেখ হাসিনার সাপোর্ট করে, যারা তারা বিষ নিচ্ছে, আর যারা ইউনূসকে কার্যাবলীকে অ্যালাউ করবে তারা মধু নিচ্ছে। সুতরাং ডিপেন্ড করে রাজনীতিবিদরা কি নিবে, সেই পতিত সরকারের বিষ ধারণ করবে, নাকি যে পরিবর্তিত বাংলাদেশ হইতে যাচ্ছে, যাকে আমরা দায়িত্ব দিছি, তার কাছ থেকে মধু আহরণ করবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তার মানে আমাদের জুলাই থেকে আসলে শিক্ষা নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে রাজনীতিকদের, তাদেরকেই বেসিক শিক্ষাটা নিতে হবে। এখনো দেয়, কারণ আপনি রাজনীতিকদেরকে, এবং এই রাজনীতিবিদদের আচরণের কারণেই কিন্তু জুলাই ইউনূস সাহেব আসছে, 111 আসছিল। সুতরাং রাজনীতিবিদরা যে সকল বলে সরকারের দোষ, সরকারের কি দোষ? সরকার কি করবে? ইউনূস সাহেব তো 20 জন লোক নিয়ে বসে আছে, আপনি এতজন লোক নিয়ে সলভ করতে পারতেছেন না। ইউনূস সাহেবের বাইরেই তো আপনাদের সলভ হওয়ার কথা রাজনীতিবিদদের। ইফ ইউ আর, আপনারা যদি মনে করেন সবাই দেশকে ভালোবাসেন, রাজনৈতিক দল নাম্বার 1 বুঝতেছেন কোনটারে বলছি, রাজনৈতিক দল 2, রাজনৈতিক দল 3, এই তিনটেই তো আলোচিত। তা আপনার বাইরে আলোচনা করে ঠিক করে ফেলেন না, ইউনূস সাহেবের কাছে গিয়ে আমার ঠিক করতে হবে কেন? আমি ইউনূস সাহেবের কাছে গিয়ে বলছি, আর যদি খুচরা 97 দল, ওরা সকাল বিকেল যাইতে ভালো লাগে, চার্মিং, ডেইলি স্যুট চেঞ্জ করে। রাজ্যকবি সময় স্বল্পতার কারণে আমাদের শেষ করতে হচ্ছে। মোটা দাগে কথা হচ্ছে, আসলে রাজনীতিবিদদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা দেশকে কোন জায়গায় রাখতে চান। ইউনূস সাহেবের কোনো দোষ নাই, হ্যাঁ, আপনারা দেখেন কিভাবে দায়িত্ব নেবেন। জি, ধন্যবাদ আবু হেনা রাজ্জাকি ভাই আপনাকে। আমরা পরবর্তীতে আরো আলোচনা শুনবো আপনার কাছ থেকে আরেকদিন। প্রিয় দর্শক, আসলে ঘটনা হচ্ছে, দিন শেষে রাজনীতিবিদদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা দেশটিকে কোন জায়গায় নিতে চান, এই দেশকে, এবং এই নাগরিকদেরকে কি কোন পদ্ধতিতে শাসন করতে চান, এবং জুলাই যে গণ অভ্যুত্থান, সেই শহীদদের রক্ত এবং আহতদের কাছে কি জবাব দেবেন তারা, সে সিদ্ধান্তও তাদেরকে নিতে হবে। সাধারণ জনগণ নিশ্চয়ই তাদের সাথে থাকবে, তারা যদি ঐক্যমতে পৌঁছায়, ঐক্যের হাত ধরে কাঙ্ক্ষিত বাংলাদেশে জনগণ
পৌঁছে দেবে এই রাজনৈতিক দলগুলোকে। আগামী দিনে তারা রাষ্ট্র পরিচালনা করবেন এবং উন্নত সমৃদ্ধ এক বাংলাদেশ গড়ার পথেই এগিয়ে যাবেন, এই প্রত্যাশা আমরা রাখতেই পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।